নমস্কার, কণ্ঠস্বরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এবার কথা বলবো, আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন মিহির নন্দী। তিনি ফরওয়ার্ড ব্লকের উত্তর পূর্বাঞ্চল এবং অসমের দায়িত্বে রয়েছেন। নমস্কার মিহিরদা, আপনাকে কণ্ঠস্বরে আমরা স্বাগত জানাচ্ছি। নমস্কার। আজকে এনি নিউজ বাংলার তরফে আমাকে আমন্ত্রিত করার জন্য আমি এনি নিউজ কর্তৃপক্ষকে আমার ব্যক্তিগতভাবে এবং সাংগঠনিকভাবে দলীয়ভাবে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক কংগ্রেসের যখন সভাপতি পদ ত্যাগ করেন নেতাজি সুভাষচন্দ্র বসু, তারপর 1937 সালে তিনি তৈরি করা এই নিজের হাতে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রাণ দিয়ে যে দলটাকে তৈরি করে গেছিলেন ভারতের মাটিতে, সেটাই হচ্ছে ফরওয়ার্ড ব্লক, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক, সারা ভারত ফরওয়ার্ড ব্লক। সারা ভারত ফরওয়ার্ড ব্লকের তিনি দায়িত্বে রয়েছেন। আমরা আপনার থেকে জানতে চাইব যে আজ ভারত অমৃতকাল তার উৎসব পালন করছে, স্বাধীনতার ৭৬তম উৎসব তার পালন হচ্ছে। এই যে মুহূর্তে দেশের যে নায়ক, দেশ নায়ক, দেশের বীর নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান নিয়ে যে দ্বিতীয় কমিশন মুখার্জি কমিশন গঠন হয়েছিল, মনোজ মুখার্জি কমিশন গঠন হয়েছিল, মনোজ মুখার্জি কমিশনকে কংগ্রেস সরকার, ইউপিএ সরকার তা গ্রাহ্য করেনি। তার পরবর্তীতে যখন মোদী সরকার আসলো, আজ পর্যন্ত নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্য গঠিত দ্বিতীয় যে কমিশন, সেই কমিশন গঠন করেনি। তো কেন বিজেপিকে আপনারা বোঝাতে পারলেন না, বা বিজেপি কেন নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি এই অবজ্ঞা করলেন? আপনি ঠিকই বলছেন। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় যে এই ভারতবর্ষের স্বাধীনতার জন্য যার সবচেয়ে বলিষ্ঠ ভূমিকা ছিল, সেটা এই সুদীর্ঘ দেশ স্বাধীন হওয়ার পর আজকেও অনেকের কাছে অন্তরায়। বিশেষভাবে আজকের যুব প্রজন্ম সেই ইতিহাসটা অনেকেই জানে না। কিন্তু ভারতবর্ষের মানুষ অস্বীকার করলেও ব্রিটিশ সেটা স্বীকার করেছে নিজ মুখে, যে ভারতবর্ষের থেকে ব্রিটিশ সরে যাওয়ার এবং ভারতকে স্বাধীনতা দেওয়ার ক্ষেত্রে একমাত্র বয় ছিল ব্রিটিশের নেতাজি সুভাষচন্দ্র বসু এবং ওনার আইএনএ বাহিনী। সেই আইএনএ বাহিনী এবং নেতাজির কারণেই এই ভারতবর্ষ থেকে ব্রিটিশ যেতে বাধ্য হয়েছিল। পরবর্তী সময়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে অন্তর্ধান, সেই অন্তর্ধান নিয়ে পরপর 3টে কমিশনই হয়েছে। সর্বশেষ কমিশনটি ছিল মুখার্জি কমিশন, এবং মুখার্জি কমিশনের রিপোর্টে বলা হয়েছে যে নেতাজির মৃত্যু ঘটেনি। তাইপো বিমানবন্দর যে দুর্ঘটনা ছিল, সেই দুর্ঘটনায় নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয়নি। কিন্তু এর পরবর্তীতে আমরা বারবারই দেখছি স্বাধীনোত্তর ভারতবর্ষের পূর্ববর্তী যে সমস্ত সরকার ছিল, বিশেষভাবে কংগ্রেস এবং পরবর্তীতে বিজেপি সরকার, দুটো আমলে একই হয়েছে যে সরকার আজ পর্যন্ত সরকারিভাবে নেতাজির সেই অন্তর্ধান রহস্যের যে মূল উৎস, সেটা সম্বন্ধে ওরা জনসম্পর্কে কোনো রিপোর্ট তুলে ধরতে পারেনি। আজও এই নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে, নেতাজি বেঁচে আছেন না নেতাজি মারা গেছেন, সেটা নিয়ে দ্বিমত রয়েছে। কিন্তু আমি বলবো, বা আমার দল মনে করে, যে নেতাজি এ যাবৎ বেঁচে থাকলে নেতাজির মতো মানুষ এইভাবে চুপচাপ অন্তর্ধানে বসে থাকতেন না। যিনি দেশের স্বাধীনতার জন্য দেশে থেকে লড়াই করেছেন, এবং ব্রিটিশের অতন্ত্র প্রহরার মধ্যে দিয়েও উনি ভারত থেকে বিদেশে চলে গিয়েছিলেন, এবং বিদেশের বিভিন্ন রাষ্ট্রপুঞ্জের অধিনায়কদের সঙ্গে যোগাযোগ করে পরবর্তীতে আইএনএ বাহিনীর মাধ্যমে উনি দেশকে পুনরুদ্ধার করার জন্য, মুক্ত করার জন্য এবং ভারতবাসীদের সেই স্বাধীন দেশের নাগরিক করার আপ্রাণ প্রয়াস চালিয়ে গেছেন। কিন্তু আশ্চর্যের বিষয় যে আজ অবধি তার কোনো সরকারি
স্বীকৃতি নেই। তবে আমরা মনে করি যে বয়সের জন্য নয়, নেতাজির যে বয়স, সেই বয়সের ভারতবর্ষের অনেক ব্যক্তিও আমরা দেখেছি বেঁচে আছেন, কিন্তু নেতাজির মতো এত একজন বিপ্লবী, সেই বিপ্লবী মহাপুরুষ বা মহামানব ভারতের আজকের যে স্বাধীনতার পর যে জনসাধারণ এবং দেশের যে দুর্দশা, সেই সময়ে উনি নিশ্চয়ই চুপচাপ করে কোথাও বসে থাকতে পারেন না। তাই সেই হিসাবে আমরা তো সরকারে নেই এবং সরকারিভাবে সেটা আমরা বলতে পারি না যতক্ষণ পর্যন্ত আমাদের ভারত সরকার সরকারিভাবে সেই ঘোষণা করবে না। সেই হিসাবে আমরা নেতাজি বেঁচে নেই সেটা বলতে পারি না। তবে আমরা মনে করি যে বর্তমানে যে সরকার, মোদী সরকার, উনি নেতাজিকে শ্রদ্ধা করেন এবং নেতাজির বিভিন্ন স্মৃতিগুলো পুনর্জীবিত করার জন্য উনি কিছু কাজ করে গেছেন। যে কাজগুলো করেছেন যেমন ইন্ডিয়া গেটে নেতাজির প্রতিমূর্তি স্থাপন করেছেন, সেই হিসাবে আমরা ওনাকে সাধুবাদ জানাচ্ছি। তবে তার সঙ্গে আমাদের সেই দাবিটাও থাকছে যে নেতাজির অন্তর্ধান রহস্য ভারতবর্ষের মানুষ বা বিশ্বের মানুষ কবে জানবে, সেই ব্যাপারে বর্তমান সরকারের কাছে আমাদের দাবি থাকবে যে বর্তমান সরকার যাতে অতি সত্বর সারা ভারতবর্ষের মানুষকে সেই যে দুদুল্যমান ও পরিস্থিতি, মানসিক যে মানুষের মধ্যে চাপ, নেতাজি নিয়ে যে কৌতূহল, সেটার যাতে একটা অবসান ঘটে, কেন্দ্রীয় সরকার সেই ব্যাপারে যাতে উদ্যোগ নেয়, এটাই আমাদের দাবি এবং অনুরোধ। না, আমরা দেখেছি যে নেতাজি সুভাষচন্দ্র বসু অন্তর্ধান রহস্যের ভারত সরকারের হাতে যা ডকুমেন্ট ছিল, ভারত সরকার কথা দিয়েছিলেন, মোদী সরকার কথা দিয়েছিলেন যে সেই ডকুমেন্টসগুলো বার করা যাবে, কিন্তু আমরা যা দেখেছি 2-3 মাস বের করেছে, পাতা ছিঁড়া, কোথাও বোঝার উপায় নেই কোথায় কি তার ডকুমেন্টস। তাহলে মোদির যে ভালোবাসা তা দেখে কিন্তু ছুটে এসেছিলেন নেতাজি পরিবারের চন্দ্র বসু, তারপর তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদানও করেন, কিন্তু পরবর্তীতে তিনি প্রশ্ন তুলেন ভারতীয় জনতা পার্টির নেতাজি প্রেম সন্দেহে রয়েছে। যাই হোক, কিন্তু আমরা এই আরও একটা বিষয় আসব যে যেটা ঐতিহাসিক রণাঙ্গন, যেই রণাঙ্গন থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু অন্তর্ধান হয়েছেন, সেই মণিপুর কার্যত জ্বলছে আজকে প্রায় 1.5 বছর থেকে। আরও এত হিংসাত্মকভাবে, তার আগে কংগ্রেস জমানাতেও অনেক ডিস্টারবেন্স ছিল, কিন্তু এই রকমভাবে জ্বলেনি। সব দলের প্রচেষ্টা, সব দলের আহ্বান, আপনাদের রণাঙ্গন ছিল একসময়ের নেতাজি সুভাষচন্দ্র বসুর বা ভারতবর্ষের প্রতিটি মানুষের জন্য শেষ রণাঙ্গন, যেখান থেকে নেতাজি লড়াই করেছিলেন। সেখানে আপনাদের একটা শক্তিশালী কমিটি রয়েছে। কি মানে বিষয়টা কি, কেন মণিপুর এইভাবে জ্বলছে, কি ভাবছে আপনার দল সে নিয়ে? এটা বাস্তব আপনার একটা প্রশ্ন, যে মণিপুর নিয়ে আমি বলবো যে বিগত প্রায় 20 মাস যাবৎ মণিপুরে যে জাতি সংঘর্ষ চলছে তার সূচনা হয়েছিল 3 মে 2023-এ। 3 মে 2023-এ শুরু হয়েছিল, কিন্তু সেটা আজ অবধি থামেনি। না থামার পেছনে রয়েছে যে আমাদের কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের রহস্যজনক ভূমিকা। আমরা ফরওয়ার্ড ব্লকের তরফ থেকে বিগত 2023 আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব মণিপুরের পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য 2 সদস্যের এক প্রতিনিধি দল পাঠিয়েছিলেন। সেই প্রতিনিধি দলের প্রথম সদস্য ছিলেন আমাদের বর্তমান ফরওয়ার্ড ব্লকের কেন্দ্রীয় সভাপতি, চেয়ারম্যান কমরেড নরেন চ্যাটার্জি, এবং ওনার সঙ্গে আমি রয়েছিলাম। এই আমরা দুজন গিয়েছিলাম আসাম এবং ওয়েস্ট বেঙ্গল থেকে সারা ভারত ফরওয়ার্ড ব্লকের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে, এবং সেই হিসাবে আমরা 2 দিন ছিলাম মণিপুরে। 7 এবং 8
অগাস্ট 2023 এবং সেখানে যাওয়ার পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আমাদের মত বিনিময় হয়েছে এবং আমরা বিষ্ণুপুর জেলার এই দাঙ্গাগ্রস্ত কিছু এলাকা আমরা ভ্রমণ করেছি, মানুষের খোঁজখবর নিয়েছি এবং যারা বিভিন্ন আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছিলেন সেখানের স্থায়ী বাসিন্দারা, ওদের খোঁজখবর নেওয়া হয়েছে, মত বিনিময় করেছি আমরা। আমাদের সঙ্গে মণিপুরের আমাদের রাজ্য সম্পাদক কমরেড জ্ঞানেশ্বর সিং সহ অন্যান্য কমরেডরাও আমাদের সঙ্গে সেদিনের সাথী ছিলেন এবং চারটে ক্যাম্পে আমরা যথাসাধ্য শিশু এবং বড়দের জন্য খাদ্য সামগ্রী আমরা বন্টন করেছিলাম। তার পরবর্তীতে ওই দিনই আবার সন্ধ্যাবেলা আমরা মণিপুরে একটা প্রেস মিট করেছিলাম এবং প্রেসের বন্ধুরা যারা উপস্থিত ছিলেন ব্যক্তিগত কাজে ওদের কাছ থেকে আমরা সব মত বিনিময়ের মাধ্যমে সব খবর জেনেছি। কিন্তু আশ্চর্যের ব্যাপার, সেদিনও আমরা বলেছিলাম মণিপুর সেই প্রেস মিটে যে মণিপুরের সমস্যাটাকে ইচ্ছাকৃতভাবে জিইয়ে রাখা হয়েছে। জানি না এর পেছনে আমাদের কেন্দ্রীয় সরকারের কী উদ্দেশ্য রয়েছে। আমরা পর্যায়ক্রমে পরবর্তীতে আমাদের দল যৌথভাবে বা এককভাবে সেই মণিপুরের সমস্যা নিয়ে আমরা বারবার কেন্দ্র সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং সর্বশেষ যেটা অগাস্ট 2024-এর 9 তারিখে ইন্ডিয়া জোটের বিভিন্ন দলের সঙ্গে দিল্লির যন্তর মন্তরে এক প্রতিবাদী সভা হয়। সেই সভায় ফরওয়ার্ড ব্লকের আমাদের কেন্দ্রীয় সম্পাদক সহ দিল্লির কমরেডরা উপস্থিত ছিলেন এবং পরবর্তীতে 9 অগাস্ট ফরওয়ার্ড ব্লক এককভাবে মণিপুরের আমাদের যে ফরওয়ার্ড ব্লকের রাজ্য সাধারণ সম্পাদক কমরেড জ্ঞানেশ্বর সিং সহ মণিপুরের এবং দিল্লির কমরেডরা সেই প্রতিবাদী সভায় উপস্থিত ছিলেন এবং সেখান থেকে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে দাবি উপস্থাপন করেছি। কেন্দ্র সরকারের কাছে আমরা জানিয়েছি যে আজকে 1-2 মাস নয় 20টা মাস হয়ে গেল, এখনও অবস্থায় মণিপুরের যে সমস্যা, সরকারি হিসাব অনুযায়ী মণিপুরে নিহতের সংখ্যা এ যাবৎ 250 এবং 60,000 মানুষ গৃহহারা যারা বিভিন্ন আশ্রয় শিবিরে রয়েছেন। দেখা গেছে কোনো গ্রামে আর মানুষই নেই। এখনও পরিস্থিতিতে দুটো সম্প্রদায়ের মধ্যে যে অন্তর্ঘাতী সংঘাত চলছে তার নিরসনে মণিপুরে পর্যাপ্ত পরিমাণে সৈনিক রয়েছে। আমরা যতটুকু জানি প্রায় 70,000 রয়েছে। 70,000 থাকা সত্ত্বেও সেখানে যে এই ধ্বংসলীলা সেটা বন্ধ কেন হচ্ছে না, এটাই প্রশ্ন। আশ্চর্যের ব্যাপার যে মণিপুরেও বিজেপি গভর্নমেন্ট রয়েছে, কিন্তু সেখানে যদি বিজেপি ছাড়া বিজেপি বিরোধী অন্য কোনো সরকার থাকতো তাহলে অবশ্য কেন্দ্র সরকার হয়তো এতদিন সেই সরকারকে সেখানে রাখতেন না, কেন্দ্রীয় শাসন সেখানে বলবৎ হতো। কিন্তু আশ্চর্যের ব্যাপার, মণিপুরের সেই বিজেপি সরকার বহাল তবিয়তে রয়েছেন, কেন্দ্রীয় বিজেপি সরকার রয়েছে, বিরোধীরা বিভিন্ন দলের প্রতিনিধিরা রাজ্য বা কেন্দ্র সরকারের কাছে বিভিন্ন দাবি নিয়ে সেই সমস্যা নিরসনের জন্য পরামর্শ নিয়ে যাচ্ছেন, কিন্তু সেখানে সেটা বাস্তবায়িত হচ্ছে না। ওরা সেই দিকে দৃষ্টিপাত না করে, আশ্চর্যের ব্যাপার, আমাদের দেশের প্রধানমন্ত্রী, পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে উনি
যাচ্ছেন না, ভ্রমণ করছেন না, কিন্তু নিজের দেশের একটা রাজ্য যেখানে অগ্নিগর্ভ পরিস্থিতি, সেখানে উনি যেতে রাজি হচ্ছেন না। কেন যাচ্ছেন না সেটাও আছে। আমরা সেই ব্যাপারে ওনাকে আমরা প্রতিবাদের মাধ্যমে আমরা ধিক্কার জানাচ্ছি যে অন্ততপক্ষে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিদেশ সফরে যাবেন, অবশ্যই যাবেন, কিন্তু যে দেশের মানুষের জানমালের দায়িত্ব নিয়েছেন, প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন, সংবিধান হাতে নিয়ে শপথ করেছেন যে এদেশের মানুষের ইনি সুরক্ষা করবেন, সেই জায়গাতে একটা রাজ্যের এহেন পরিস্থিতি, সেই পরিস্থিতিতে উনি দৃষ্টি দিচ্ছেন না, তার পরিবর্তে উনি বিদেশে ভ্রমণে রয়েছেন। তাই ফরওয়ার্ড ব্লক মণিপুরের জন্য আমাদের একটা বিশেষ আমাদের অন্তরঙ্গ রয়েছে। তার কারণ হচ্ছে যে আপনারা হয়তো জানেন যে আইএনএর ভারতবর্ষে আইএনএর হেডকোয়ার্টারটা ছিল মণিপুরের ময়রানে। সেখানে থেকেই নেতাজি এবং নেতাজির সাথে যারা আইএনএ বাহিনী তারা নেতৃত্ব দিয়েছিলেন, সেই ময়রানে সেই হেডকোয়ার্টার থেকেই ভারতের ভিতরে এটাই ছিল সবচেয়ে বড় নেতাজির আইএনএ বাহিনীর কেন্দ্রবিন্দু। এবং তার সঙ্গে ভারতবর্ষের স্বাধীনতার তিরঙ্গা পতাকা সর্বপ্রথম সেখানেই আইএনএ বাহিনী উত্তোলন করেছিলেন। সেই স্থানগুলো আমি ব্যক্তিগতভাবে পরিদর্শন করেছি। আমি ব্যক্তিগতভাবে আমাকে নিজেকে ধন্য মনে করছি এবং আমি দেখেছি যে মণিপুর তথা উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে নেতাজির যথেষ্ট সম্মান রয়েছে, প্রভাব রয়েছে। সেই হিসাবে মণিপুরের যে এই জাতি সংঘর্ষ সেটা অচিরেই বন্ধ হোক, সেটা আমরা আশাবাদী। সেই জন্যই আমরা কেন্দ্রীয় সরকারকে রাজ্য স্তরে, কেন্দ্রীয় স্তরে আমরা বারবার যৌথভাবে, এককভাবে আমরা বারবার দাবি জানাচ্ছি যে মণিপুরের শান্তি শৃঙ্খলা যাতে বহাল থাকে, এই নিরীহ মানুষ যারা তাদের বাড়িঘরে ফিরে যেতে পারেন, দুস্থ মানুষরা যাতে বাড়িতে ফিরে যেতে পারেন, স্কুলের ছাত্রছাত্রীরা যাতে ঠিকভাবে তাদের স্কুল কলেজে যেতে পারে, তার জন্য স্বাভাবিক যে বাতাবরণ সেটা সৃষ্টি করার জন্য আমরা আবারও আজকের এই আপনাদের এনি নিউজ বাংলার মাধ্যমে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে, আমি একজন নেতাজি দলের একজন সৈনিক হিসাবে আমি কেন্দ্র সরকারের কাছে আবারও দাবি রাখছি যে অচিরেই কেন্দ্রীয় সরকার মণিপুরের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করুক, হস্তক্ষেপ গ্রহণ করুক, যাতে সরাসরি কেন্দ্রীয় সরকারের আওতাতে মণিপুরের শান্তি শৃঙ্খলা ফিরে আসে, সেটাই আমরা কামনা করি। এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট একটা বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম কণ্ঠস্বরে। আমরা কথা বলছি অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক মিহির নন্দীর সঙ্গে। মিহির নন্দীর সঙ্গে আমরা বলবো যে আপনি বলছিলেন মণিপুর আপনার হৃদয়ে রয়েছে, প্রতিটি ভারতবাসীর হৃদয়ে রয়েছে, যেখানে আইএনএর প্রথম পতাকা উত্তোলন করা হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর দ্বারা। কথা হলো আপনি মণিপুর ভ্রমণ করে এসছেন, মণিপুর ভিজিট করে এসছেন, কিন্তু দেখছেন যে কেন্দ্রীয় সরকারের অনীহা রয়েছে এই জায়গাতে করার জন্য। এটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন ওঠে। কখনো বলা হচ্ছে যে ড্রাগস, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকার সাঁড়াশি চাপ দিয়েছে, তার জন্য এটা হয়েছে। আবার কখনো বলা হচ্ছে, এইরকম বলা হচ্ছে যে মিয়ানমার থেকে অনুপ্রবেশকারীরা এসে ঢুকে এই ধরনের ঘটনা ঘটিয়ে আবারও চলে যাচ্ছে। তাহলে দেশের সার্বভৌমত্বেরও প্রশ্ন। তৃতীয়ত হচ্ছে যে আপনার বলা হচ্ছে যে
কিছু কিছু মহলে বলা হচ্ছে যে ট্রান্স এশিয়া হাইওয়ের রাস্তা, সেখানে সেখানে কেন্দ্রীয় সরকারের কোনো প্রভাবশালী মন্ত্রীর ব্যক্তিগত কোনো প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে সেখানে এই ধরনের ঘটনা চলছে। আপনি তো সরজমিন তদন্ত করে এসেছেন, কি বিষয়টা কি আসলে? আসলে আন্তর্জাতিক সীমানা তো রয়েছে অবশ্যই, কিন্তু সেটার জন্য আমি দুঃখ এবং ক্ষোভের সঙ্গে বলবো যে শুধু মণিপুর নয়, আমাদের আসামেও সেই একই সমস্যা, যে দেশ স্বাধীন হওয়ার পর আজও আমাদের রাজ্যগুলোর সীমানা নির্ধারণ হয়নি, আমাদের দেশের সীমানা নির্ধারণ হয়নি, এবং নির্ধারিত হওয়া যে সমস্ত জায়গা রয়েছে সেগুলোকে দেশের বাউন্ডারির মধ্যে আনা হয়নি, যার ফলে আমরাই রেখেছি। আমাদের যারা তদানীন্তন বা বর্তমান সরকারে যারা রয়েছেন ওরাই সেই প্রবলেমটা ক্রিয়েট করে রেখেছেন। দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের যদি বাউন্ডারিটা সিল না হয়, আশ্চর্যের ব্যাপার, অনেক জায়গাতেই আমি দেখেছি যে বাউন্ডারিতে শুধু পিলারই রয়েছে, কোনো ওয়াল নেই। তাহলে একটা দেশ থেকে আরেকটা দেশে মানুষ অবশ্যই আসবে, সে যারা আসবে এবং বিশেষভাবে কোনো উগ্র সংগঠন সেটা তারা অবাধেই সেখানে আসা যাওয়া করতে পারবে। তাই অবশ্যই সর্বপ্রথম কেন্দ্রীয় সরকারের দৃষ্টি দেওয়া উচিত ছিল যে যাতে আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সারা দেশের, সেটা জম্মু কাশ্মীর হোক, মণিপুরই হোক, ত্রিপুরাই হোক, যে সমস্ত রাজ্য আমাদের অন্য দেশের সাথে আন্তর্জাতিক সীমান্তে রয়েছে, আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, যুক্ত রয়েছে, সেগুলোর যে বর্ডারগুলো, সেইগুলো যে সীমানাগুলো, সেই সীমানাতে যথাযথভাবে বাউন্ডারি ওয়ালের মাধ্যমে, যেটা কিছু কিছু ক্ষেত্রে হয়েছে, হয়নি তা বলবো না, কিন্তু সম্পূর্ণরূপে তা না করার ফলেই সেই যে অনুপ্রবেশ, সেই অনুপ্রবেশের জন্য বিভিন্ন আন্দোলন হচ্ছে, যে বিভিন্ন অন্য দেশ থেকে আমাদের দেশে চোরাকারবারিরা আসছে, আমাদের দেশে মাফিয়ারা আসছে, আমাদের দেশে উগ্রপন্থী আসছে, আমাদের দেশে অন্য দেশের, যেমন বিশেষভাবে আমরা আসামে আমরা বলি যে এখানে অনুপ্রবেশ হচ্ছে, বাংলাদেশ থেকে লোক আসছে। তো মানুষ কীভাবে আসবে? মানুষ তো সেই সুযোগ নিচ্ছে, উগ্রপন্থীরা সেই সুযোগ নিচ্ছে, অন্য দেশ সেই সুযোগ নিচ্ছে। তা প্রতিহত করবে কে? প্রতিহত করার জন্য যা যা করা উচিত ছিল সেটা আজও করা হয়নি, এবং সেটা করা হয়নি এটার একটাই উদ্দেশ্য, সেটা রাজনৈতিক লাভালাভের জন্য। আমরা দেখতেই পাচ্ছি যে ৩৬ বছর আন্দোলন করেছিল অসমে বাংলাদেশি অনুপ্রবেশ ঠেকানোর জন্য, কিন্তু আজকে যে বাংলাদেশ, সেই বাংলাদেশ আর আগের বাংলাদেশ নেই, বন্ধুর বাংলাদেশ নেই, এটা পাকিস্তানের পথে যাচ্ছে। পাকিস্তান থেকে অস্ত্র আনছে, সেই অস্ত্র জনসাধারণের মধ্যে বিলি করে দেওয়া হচ্ছে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে মনে হয় যে ভারত বাংলাদেশের যে সীমা আছে, ভারত বাংলা যে সীমান্ত আছে, সেই সীমান্ত কিন্তু প্রাচীর দিয়ে ঘেরা না হলে এই যে অনুপ্রবেশ হচ্ছে এবং সন্ত্রাসবাদীরা অসমে প্রবেশ করছে, পশ্চিমবঙ্গে প্রবেশ করছে, তারা কিন্তু আনসারুল্লাহ বাংলা টিমের এক মানে সশস্ত্র জঙ্গিরা কিন্তু ইতিমধ্যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। আপনার উপলব্ধি সত্যি। আরও একটা বিষয় জানতে চাইব যে প্রায় ৮০ বছর, প্রায় ৯০ বছর হবে আপনার অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক স্থাপন করেন নেতাজি সুভাষচন্দ্র বসুর। আপনি দলের সঙ্গে রয়েছেন, দলের সর্বভারতীয় নেতৃত্বের সঙ্গে আপনাদের বৈঠক হয়, আপনি কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন, সম্পাদক মণ্ডলীতে রয়েছেন। এই যে বর্তমানে ভারতবর্ষে আপনারা কেমন, কিভাবে, কোথায় কি কি লড়ছেন, আপনারা কি কেমন সাংগঠনিক পরিকাঠামো কেমন রয়েছে এখন? সাংগঠনিক দিক দিয়ে আমরা বলবো, আপনারা নিশ্চয়ই জানেন যে অবিভক্ত ভারতবর্ষের কংগ্রেসের সভাপতি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, এবং পরপর দুবারই উনি সভাপতির আসন অলঙ্কিত করেছিলেন। প্রথমবার যেহেতু সর্বসম্মতভাবে ওনাকে সভাপতি করা ছিল, কিন্তু দ্বিতীয়বার নির্বাচন হয় এবং সেই নির্বাচনে মহাত্মা গান্ধীর যিনি প্রতিনিধি রয়েছিলেন সীতারামাইয়া,
সীতারামের পরাজয় আমার পরাজয় তিনি বলেছিলেন। ওনাকে উনি পরাজিত হন, নেতাজি সুভাষ নির্বাচিত হন। এবং সেই ব্যাপারে আপনি যে বলেছেন, মহাত্মা গান্ধী বলেছিলেন যে সীতারামের পরাজয় মানে আমার পরাজয়। যাই হোক, কিন্তু নেতাজি সেই কংগ্রেসের দীর্ঘদিন থাকতে পারেননি, কারণ দেশ স্বাধীনতার জন্য যা করার সংগ্রামের যে রাস্তা, সেই সংগ্রামের রাস্তা, নেতাজির রাস্তাটা অন্য ছিল। নেতাজি বলেছিলেন সশস্ত্র বিপ্লবের মাধ্যমেই দেশের স্বাধীনতা করায়ত্ত করতে হবে। সেই হিসাবে মহাত্মা গান্ধীর যে অসহযোগ আন্দোলন, সে অসহযোগ আন্দোলনের মাধ্যমে কখনো ভারতবর্ষে থেকে ব্রিটিশকে তাড়ানো যাবে না, সেই উপলব্ধি নেতাজি তখনই করেছিলেন। এবং পরবর্তীতে উনি যখন দেখলেন যে এই দ্বিতীয়বারের সভাপতি হওয়ার পরও কার্যত উনি নামে সভাপতি ছিলেন, এবং তখনকার ওনার সেই সভাপতি মণ্ডলীতে, কমিটিতে যারা ছিলেন, তারা পর্যায়ক্রমে নেতাজির বিভিন্ন কাজে তারা অসহযোগিতা করেছেন, যার ফলে নেতাজি দেখলেন যে সেই বিপ্লব এই দলে থেকে সম্ভব নয়, এই প্ল্যাটফর্মে থেকে সম্ভব নয়। তখনই তিনি দল ত্যাগ অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক, সেই সভাপতির পদ থেকে সরে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক গঠন করলেন। কিন্তু অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক গঠন করার পর নেতাজি সেই দলকে সময় দিতে পারেননি, কারণ ভারতবর্ষের স্বাধীনতার জন্য সশস্ত্র কারাগারে নতুবা গৃহবন্দী হিসাবে সবচেয়ে বেশি সময় নেতাজি দেশে কাটিয়েছিলেন। যার ফলে সারা ভারত ফরওয়ার্ড ব্লক দেওয়ার পর, জন্মলগ্নের পর মুহূর্তেই আপনারা জানেন যে একটা শিশুর জন্ম হওয়ার পর তার যদি মাতা পিতা তার সঙ্গে তার ভরণ পোষণ লালন পালন করতে না পারে, সেই হিসেবে নেতাজির অবর্তমানে নেতাজি প্রেমী ভারতবর্ষে যারা মানুষ ছিলেন বা আজও যারা আছেন, তারা সেই দলটাকে মনে প্রাণে যারা ভালোবাসেন তারাই দলটাকে আজ অবধি জনসম্মুখে তুলে রেখেছেন। তো সেই হিসাবে সারা ভারত ফরওয়ার্ড ব্লকের যদি নেতাজি আজকে থাকতেন, তাহলে দলের যে বর্তমান পরিস্থিতি সেটা অন্য রূপ নিত। তথাপি নেতাজির অবর্তমানে নেতাজির এই অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক দল নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে বা দেশের কর্মযজ্ঞে জড়িত হওয়ার যে প্রচেষ্টা চালিয়ে গেছিল, তাতে বারবারই আমাদের দেশের যারা সরকারে রয়েছেন তাদের দ্বারা আমরা নিপীড়িত হয়েছি, বঞ্চিত হয়েছি, এবং ফরওয়ার্ড ব্লকের সময়ে সময়ে ফরওয়ার্ড দলের উপর আক্রমণ নেমে এসেছে। সেই আক্রমণ প্রতিহত করে সারা ভারত ফরওয়ার্ড ব্লকের আজকের যে পরিস্থিতি, সারা ভারতবর্ষের প্রায় 26টা রাজ্যে ফরওয়ার্ড ব্লকের হয়তো এই মুহূর্তে কোনো এমএলএ নেই, এমপি নেই, মন্ত্রী নেই, সরকার নেই, কিন্তু নেতাজি প্রেমী বিভিন্ন সংগঠন এবং রাজনৈতিক দল হিসেবে ফরওয়ার্ড ব্লক তার কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। 26টা রাজ্যে আমাদের গণসংগঠন রয়েছে, পার্টির কর্মী সমর্থক রয়েছে, রাজ্যগুলিতে কমিটি রয়েছে, এবং সেই হিসাবে আসামেও আমরা আমাদের এই ক্ষুদ্র পরিসরে আমরা যেহেতু নেতাজিকে ভালোবাসি, সেই হিসাবে নেতাজির দল নয়, নেতাজির অন্য অন্য যে সমস্ত সংগঠন, শ্রমিক সংগঠন, ছাত্র সংগঠন, মহিলা সংগঠন, সমস্ত সংগঠনকে যাতে আমরা পুনরায় উজ্জীবিত করে রাজ্য এবং দেশের সাথে, মানুষের সাথে কাজ করতে পারি, সেই হিসাবে কাজ করে যাচ্ছি। এবং বিভিন্ন নেতাজি প্রেমী মানুষ বা নেতাজি প্রেমী যে সমস্ত সংগঠন
তাদের সঙ্গেও আমরা যোগাযোগ রাখছি, যাতে আগামী দিনে ভারতবর্ষের নেতাজির যে চিন্তাধারা, নেতাজি যে সমাজতন্ত্র চেয়েছিলেন, নেতাজির সেই সমাজতন্ত্র আজও ভারতবর্ষে প্রতিষ্ঠিত হয়নি। সেটা নেতাজি তখনই বলেছিলেন যে যদি ব্রিটিশ আমাদের দেশ থেকে চলে যায়, তারপরও আরেকটা বিপ্লব আমাদের করতে হবে। সেই বিপ্লব যদি না হয়, তাহলে ব্রিটিশের পরবর্তীতে আমাদের দেশে যারা ব্রিটিশের ভূমিকায় যাবে, তাদের বিপক্ষে যতক্ষণ মতো মানুষ রুখে না দাঁড়াবে, ততক্ষণ ভারতবর্ষের স্বাধীন দেশের যে মূল্যায়ন, স্বাধীন দেশের যে মানুষের যে সুখ স্বাচ্ছন্দ্য, সেগুলা মানুষ পাবে না। আজ বাস্তবে তাই। দেশ যদি স্বাধীন হয়েছে, তথাপি আমরা রাজ্য পর্যায়ে, কেন্দ্রীয় পর্যায়ে বিভিন্ন রাজ্যের দিকে যদি আমরা দৃষ্টি দেই, সেখানে দেখব যে সেখানে আজও মানুষ লাঞ্ছিত, বঞ্চিত, দুর্দশাগ্রস্ত। মানুষ তার যে এই স্বাধীনতার যে স্বাদ, মানুষের যে সংবিধানসম্মত যে অধিকার, সেই অধিকার থেকে আজও মানুষ বঞ্চিত রয়েছে। তাই এই বঞ্চিত মানুষের আওয়াজ সারা ভারতবর্ষের সর্বত্র, সারা ভারত ফরওয়ার্ড ব্লক দলের মাধ্যমে আমরা নেতাজির যে সেই ইচ্ছা পূরণের স্বার্থে আমরা কাজ করে যাচ্ছি। জানি না যে সে আন্দোলন বা আমাদের সেই যে প্রয়াস আগামী দিনে কতটুকু ফলপ্রসূ হবে, তবে আমরা আশাবাদী এই জন্যই যে আমাদের যে দলের প্রতিষ্ঠাতা, উনি নিষ্কলঙ্ক ছিলেন। উনি একজন বলতে গেলে মহাপুরুষ ছিলেন। সেই হিসাবে নিষ্কলঙ্ক একজন দেশনায়ক, একজন দেশভক্তের হাতে তৈরি যে দল, সেই দলে আমরা কাজ করে আমরা ভাবছি আমরা কৃতজ্ঞ, এবং আমরা ভাবছি যে নেতাজির সেই যে চিন্তাধারা, সেটা আমরা আমাদের মাধ্যমে, দলের মাধ্যমে যতটা পারি মানুষের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের বড় বাধা হচ্ছে আর্থিক সংহতি আমাদের তেমন নেই। আমরা নিজেদের প্রচেষ্টায় এবং নেতাজি প্রেমী মানুষ যারা রয়েছেন, তাদের আর্থিক সহানুভূতির মাধ্যমেই দল টিকে আছে, দল কাজ করে যাচ্ছে। কারণ আমাদের হাতে সে ধরনের কোনো পুঁজি নেই, যে পুঁজিগুলো অন্য দল, আপনারা দেখছেন যে অন্য দল কিভাবে। আমি বলতে পারি যে কিছুদিন আগের যে ঘটনা আপনারা জানেন, ইলেকটোরাল বন্ড, সেই ইলেকটোরাল বন্ডে আপনারা কোথাও রাজ্যে বা কেন্দ্রে ফরওয়ার্ড ব্লকের কোনো অ্যাকাউন্টে কোনো পয়সা এসেছে বা আমরা পেয়েছি, সেটা নেই। তাই বাস্তব ক্ষেত্রে কী হচ্ছে, আর্থিক অনটন আমাদের রয়েছে। তথাপি নেতাজির টানে, নেতাজির অনুপ্রেরণায় আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্য নেতৃত্ব এবং সারা ভারতবর্ষের সমস্ত জায়গার শুভভাবাপন্ন নেতাজি প্রেমী মানুষ যারা আছেন, তাদের সহযোগিতায় আমরা পার্টির কাজ চালিয়ে যাচ্ছি। এবং আমরা মনে করি যে নেতাজির যে আদর্শ, নেতাজির আদর্শই শেষ আদর্শ। সেই আদর্শ যদি ভারতবর্ষে প্রতিষ্ঠিত হয়, তাহলে ভারতবর্ষের মানুষের প্রকৃত স্বাধীনতার যে স্বাদ, সেটা মানুষ অনুভব করতে পারবে। তাই আসাম তথা ভারতবর্ষের আপামর মানুষের কাছে এটাই দাবি থাকবে যে নেতাজির আদর্শে আদর্শিত হয়ে নেতাজির সেই যে দেশপ্রেম, রাষ্ট্রপ্রেম এবং মানুষের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসার যে রাস্তা, সেই রাস্তা সুগম করার জন্য আগামী দিনে দেশের নেতাজীবী মানুষরা এগিয়ে আসবেন এবং আমাদের দলকে সার্বিকভাবে সহযোগিতা করবেন, এটাই আমরা আশাবাদী। এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট একটা বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আজ মনমোহন সিং আমাদের মধ্যে নেই। তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন আপনার টিইউসিসির নেতৃত্বে অসমে একটা বিশাল আন্দোলন হয়েছিল। যারা
হাতি ধরার পেশায় জড়িত ছিল অসমে, তাদের পুনঃসংস্থাপনের জন্য লখিমপুরে তার কেন্দ্রীয় কমিটি ছিল। সেই আসামের সমস্ত লোকেদেরকে নিয়ে আপনারা একটা ভয়াবহ আন্দোলন করেছিলেন। তার ফলে তৎকালীন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং তিনি বিশেষ উদ্যোগ নিয়েছিলেন এবং তাদেরকে সেটেলমেন্ট করার জন্য লখিমপুরের ডিসিকে উনি পত্র দিয়েছিলেন, অসম সরকারকেও পত্র দিয়েছিলেন। কিন্তু আমার জানা মতে যে এখনো পর্যন্ত সেই সমস্যার সমাধান হয়নি। সরকারের আর্থিক অবস্থার জন্য বা যা কিছু কারণ, সাংগঠনিক কারণ বা কিছু, কেন এটা হয়ে উঠলো না, বাস্তবায়িত কেন হয়ে উঠলো না হাতি ফান্দিদের বা হাতি মাহুতের যারা পেশায় জড়িত ছিল তাদের? ঠিক আছে, আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে পূর্ববর্তী যে ইস্যুটা ছিল তার সম্বন্ধে আরও আমি দুটো কথা বলে নিচ্ছি। যে আমাদের বাংলাদেশ এবং মণিপুর, বাংলাদেশে আজকে যে বর্তমান যে পরিস্থিতি, বিগত কয়েক মাস যাবৎ বাংলাদেশের যে পরিস্থিতি, সেখানেও আজকে সাম্প্রদায়িক যে অসন্তুষ্টি, দুটো সম্প্রদায়ের মধ্যে যে আন্দোলন, সেটা মণিপুরের সাথে আমরা যদি একটু মিলিয়ে নেই তাহলে দেখব দুটো জায়গাতে একই চলছে। বাংলাদেশে হিন্দু আর মুসলমানের মধ্যে, মুসলিম এবং হিন্দু সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ। কিছু মৌলবাদী, বাংলাদেশে কিছু মৌলবাদী, সব না, বাংলাদেশে সব ঢাকা শহরে যান, ঢাকা শহরে সবাই মিলছে, হিন্দু মুসলিম বলে কোনো বাজ বিচার নেই। কিন্তু কিছু মৌলবাদী বাংলাদেশে রয়েছে যারা বাংলাদেশকে বিনষ্ট করছে। আজকে দেখা যাচ্ছে অস্ত্র ভর্তি আপনার জাহাজ আসছে, সেই অস্ত্র ভর্তি জাহাজ কোথায় তার অস্ত্র চলে যাচ্ছে তার কোনো হদিশ নেই। সরকার থেকে তার করা হচ্ছে, সরকারের পাহারা, মানে একটা সরকারের ইচ্ছা ছাড়া একটা লোক বাংলাদেশ থেকে আসতে পারে না। সেখানে তার ঢাকাতে আপনার সংসদে আগুন লেগে যাচ্ছে, একের পর এক সংসদে আগুন লেগে যাচ্ছে, এই ধরনের কিছু বিষয়। এবং তারা নিজেরাই বলছে যাদের বাড়ি ভারত, যাদের মামার বাড়ি ভারতে, তারা যেন বাংলা ছাড়ে, তাদের বাংলাদেশ যেন ছাড়ে। এই ধরনের কথাবার্তা, এই ধরনের প্ররোচনামূলক কথাবার্তা, যেই বাংলাদেশকে ভারত স্বাধীন করিয়েছে, তাদের স্বাধীনতা অর্জন করার মতো তাদের সেই পৌরসত্ব ছিল না। পাকিস্তান থেকে ছিনিয়ে আনে সেই বাংলাদেশকে, সেই বাংলাদেশে হিন্দু মুসলিম সংঘর্ষটা তাদের তৈরি। এবং তারা ইউনিশ সরকার যেটা চাইছে যে এখানে হিন্দু মুক্ত বাংলাদেশ তৈরি করার, মানে একটা পূর্ব বাংলাদেশে পূর্ব পাকিস্তান ছিল, তাকে সেই পূর্ব পাকিস্তানের মানচিত্রে ফিরিয়ে নেওয়ার তার সরকারি উদ্যোগ। এখানে আপনি যেটা বলছেন যে হ্যাঁ, এখানেও সেই অভিযোগ পাওয়া যাচ্ছে যে তাদের মণিপুরে স্বেচ্ছাসেবক বাহিনীরা রয়েছে, তারাও আর্মস ক্যাডার। সেই দিকে কুকিরা রয়েছে, তাদেরও স্বেচ্ছাসেবক রয়েছে, তারাও আর্মস ক্যাডার। এই যে মানে সরকার কোন পথে যাচ্ছে সেটা একটা পর্যালোচনার বিষয়। এটাই ব্যতিক্রমী যে নেতাজির যে পথ, নেতাজি সারা ভারতবর্ষের সমস্ত মানুষকে একসঙ্গে নিয়ে দেশ স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন। সেই নেতাজি আদর্শচ্যুত হওয়ার পরিপ্রেক্ষিতে আজকের এই ভারতবর্ষে বা পাশাপাশি বাংলাদেশ তো আগে ভারতের সঙ্গেই ছিল, দেশটা বিভাজন হলো, সেটাও নেতাজির মতের বিরুদ্ধে হয়েছিল। নেতাজি কোনো অবস্থায় ভারত বিভাজন চাননি। আজকে আমাদের দেশ বিভাজন হলো, দেশ বিভাজন হওয়ার পর আমাদের যে দেশ, সেই দেশের মধ্যে আবার রাজ্যগুলো বিভাজিত হচ্ছে। আরে আসামকে নিয়ে যদি নেতাজি সুভাষচন্দ্র বসু তখন যদি রুখে না দাঁড়াতেন কংগ্রেস সভাপতিকালে, তো আসামটাকে পাকিস্তানের সঙ্গে মিলিয়ে দেওয়া ষড়যন্ত্র হয়েছিল। নেতাজি সুভাষচন্দ্র বসু নিজে এটাকে সেই দিক দিয়ে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে সেটা নিশ্চয়ই আপনি সংবাদ সংস্থার সাথে জড়িত রয়েছেন, আপনি জানবেন যে আজকের যে আসাম, যে আসামে যেখানে আমাদের যে যুব সমাজের মধ্যে একটা মানসিক চিন্তাধারা রয়েছে যে বাঙালি এবং অসমিয়ার মধ্যে যে বিবাদ সৃষ্টি করা এবং সেই বিবাদকে জিইয়ে রাখা, তার পেছনে আমি বলবো যে আজকে যে যুব সমাজ যারা এই পথে নেমেছে, বাঙালি বিদ্বেষী যারা
কথা বলছে তারা নিশ্চয়ই সেই ইতিহাসটা হয়তো জানে না। কারণ আজকের যে আসাম, আমাদের সময় শেষ হয়ে আসছে, আচ্ছা, আমরা আচ্ছা। খুব সংক্ষেপে আপনার হাতি ফান্দিদের বিষয়টা আমরা বলি, হাতি মাহতের বিষয়টা। আমি অল্প সময়ের মধ্যে বলেছি যে আজকে এই যে আমাদের মধ্যে যে বিবাদ, সেটা সর্বত্র বিরাজ করছে। সমস্ত জায়গাতে জাতের সাথে জাতের লড়াই, ধর্মের সাথে ধর্মের লড়াই। এই বিভাজনের মাধ্যমে আমাদের দেশের যে সরকার বা বিভিন্ন দেশের যে সরকার, সমস্ত জায়গাতেই সরকারগুলো তারা মানুষকে বিভাজিত করে, মানুষের মূল সমস্যা থেকে মানুষের দৃষ্টি সরিয়ে নিয়ে মানুষের যাতে সংগঠিত না হতে পারে সেই প্রচেষ্টা তারা জারি রেখেছে। এবং সেই প্রচেষ্টার মাধ্যমে তারা তাদের মস্তক সুরক্ষিত রাখার জন্য, আমি বলবো সেইগুলো রাজনৈতিক চাল, এবং রাজনৈতিক চালের জন্য এগুলো হচ্ছে। যাক, আমি চলে আসছি হাতিবান্দি, বা শুধু হাতিবান্দিই নয়, আমাদের ভারতবর্ষে এবং বিশেষভাবে আসামে আজকেও যে শ্রমিকদের, কৃষকের অধিকার প্রতিষ্ঠা হয়নি। সেই শ্রমিক এবং কৃষক এবং সাধারণ মানুষের যে অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা সামিল রয়েছি। যে হাতিবান্দি বলতে এলিফ্যান্ট ক্যাচার, যে হাতির সঙ্গে যারা জড়িত ছিলেন সেই মানুষগুলো বা তাদের পরিবার থেকে সুরক্ষিত করার জন্য আর্থিকভাবে কেন্দ্রীয় সরকারের একটা বিভাগ রয়েছে, অর্থাৎ প্রধানমন্ত্রীর যে রিলিফ ফান্ড, এই স্পেশাল একটা রিলিফ ফান্ড রয়েছে। সেই রিলিফ ফান্ডের মাধ্যমে আপনার আসামের তদানীন্তন সময়ে 2008 এবং 2009 ওই সময়ে এই দাবি নিয়ে আমাদের শ্রমিক সংগঠন টিউসিসি সংগ্রাম করেছিল, আমাদের দলও সঙ্গে ছিল, এবং কেন্দ্রীয় সরকারকে আমরা সেটা বোঝাতে পেরেছি যে তাদের পুনর্বাসন অত্যন্ত জরুরি। সেই হিসাবে ওই সময়ে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেয় এবং আসামের 170 জন মানুষকে পুনর্বাসন দেওয়া হয়েছিল, কেন্দ্রীয় সরকারের অনুদান প্রদান করা হয়েছিল। কিন্তু এর পরবর্তীতে যদি আজকের দিনেও আমরা বলি, আমি কিছুদিন আগেও আসামের প্রিন্সিপাল কনজারভেটর অফ ফরেস্ট ওই অফিসে যোগাযোগ করেছিলাম এবং জানতে পেরেছি একটা বিষয় আপনার থেকে এক লাইনে জেনে আমরা অনুষ্ঠান শেষ করব। অনুষ্ঠান 2026-এ বিজেপির বিকল্প রাজনীতির জন্য আপনারা তৃতীয় মোর্চা বা আপনারা মানে জোট যেটা হয়েছে বিরোধী জোট, সেই বিরোধী জোটে থাকবেন, কোথায় থাকবে, দলের অবস্থান কি থাকবে? দলের অবস্থান এই মুহূর্তে আমরা সর্বভারতীয় ক্ষেত্রে যে আমরা বিরোধী ঐক্যমঞ্চকে শক্তিশালী করার কথাই আমরা ভাবছি, ইন্ডিয়া জোটকে শক্তিশালী করার কথা ভাবছি। হ্যাঁ, সেই হিসাবে যদিও প্রথম থেকে আজ অবধি আমরা আমাদের সেই স্ট্যান্ড একটাই, যে আমরা চাইছি বিজেপির এই ফেসিবাদী যে আক্রমণ, সেই আক্রমণ থেকে মানুষকে বের করে আনার জন্য যৌথ মঞ্চ অত্যন্ত জরুরি। এবং যৌথভাবে যদি আমরা সমস্ত দল, কারণ ইতিহাস বলছে যে সমস্ত রাজ্যে যৌথভাবে আমরা আন্দোলন করেছি, নির্বাচনে নেমেছি, সেখানে যৌথ মঞ্চের রেজাল্ট ভালো হয়েছে। নমস্কার, আমরা কণ্ঠস্বরে আপনি আসার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই মুহূর্তে কণ্ঠস্বরের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি।